আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আসসালামু আলাইকুম। আহ, যারা লাইভ ক্লাসে এখনো জয়েন করো নাই, খুব দ্রুত জয়েন করো। আমরা মাত্রই লাইভটা শুরু করতে যাচ্ছি। আজকে ইনশাল্লাহ আমরা কন্ডিশনাল সেন্টেন্স সহ আরো গুরুত্বপূর্ণ কয়েকটা নিয়ম পড়বো। তোমরা একটু দ্রুত ক্লাসে জয়েন করো। আসসালামু আলাইকুম। যারা লাইভে যুক্ত হয়েছো তারা বরাবরের মতো একটু ক্লাসটা শেয়ার করে দিবা ফ্রেন্ড সার্কেলে, এবং নিজের প্রোফাইলে একটু শেয়ার করে রাখতে পারো। পরীক্ষার আগে যদি সমস্যা বোধ করো তখন একটু দেখে নিলা, সেখান থেকে তোমরা সুবিধা পাবা। তোমরা যারা ক্লাসে জয়েন করছো তারা একটু শেয়ার মেনশন করে দাও তোমাদের ফ্রেন্ডসদের। আজকে কন্ডিশনাল সেন্টেন্স পুরোটা শেষ করে ফেলবো। এবং তোমরা হয়তোবা জানো যে কন্ডিশনাল সেন্টেন্স হচ্ছে এমন একটা টপিক, এখান থেকে কিন্তু প্রত্যেক বছর প্রশ্ন আসে। আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি ভালো আছো? মুক্তাসিন, আমি ভালো আছি, তুমি কেমন আছো? বিথি, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম বিথি। ক্লাসটা তোমরা শেয়ার করে দাও, যারা জয়েন করছো অলরেডি শেয়ার করো। বা তোমার যদি কোনো ফ্রেন্ড ইংরেজিতে খুব অবস্থা যার খারাপ, খুব ভয়ে আছে ইংরেজি নিয়ে, তাকে একটু মেনশন করে দাও, সেই জন্য আমাদের সাথে ক্লাসটা করতে পারে। আজকে আমরা কন্ডিশনাল সেন্টেন্স নিয়ে কথা বলবো। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ শান্ত, শুরু করে দিব। নাফিসা, ওয়ালাইকুম আসসালাম নাফিসা। জেদ, ওয়ালাইকুম আসসালাম। মুনিয়া, ওয়ালাইকুম আসসালাম মুনিয়া। মিনহা, ওয়ালাইকুম আসসালাম। তোমরা যারা জয়েন করছো একটু দ্রুত হচ্ছে শেয়ার করে দাও, মেনশন করে দাও। আমরা সবাই মিলে শিখবো ইনশাল্লাহ। সবাই মিলে একসাথে শিখলে সেখানে আল্লাহ তাআলা একটা রহমত থাকবে। সবাই মিলে শিখবো ইনশাল্লাহ। আমাদের মোটামুটি 22 জনের মতো ক্লাসে জয়েন করছো। 25 জন, থ্যাংক ইউ সো মাচ যারা জয়েন করছো। আমরা আর একটু সময় নিব। আমাদের গত ক্লাসে প্রায় 40 জনের মতো জয়েন করছিল, হয়তো বা অনেকেই জয়েন করবে। 8টা 4 বাজে। আমরা আর এক এক মিনিট হয়তো বা একটু দেখবো, হ্যাঁ?
তোমরা একটু একটু ওয়েট করো। জুলফিকার, ওয়ালাইকুম আসসালাম। আফরোজা, ওয়ালাইকুম আসসালাম, তোমার সালামও নিছি। ওকে, তো আমার মনে হয় এখন আমরা ক্লাসটা শুরু করতে পারি। ওকে, তবে ক্লাস শুরু করার আগে যে রিকোয়েস্টটা থাকবে সবার কাছে, সেটা হচ্ছে যে আহ, আমি, তোমরা জানো যে একদম পয়েন্ট টু পয়েন্ট ধরে ধরে পড়াই, কারণ হচ্ছে আমি বিশ্বাস করি একটা স্টুডেন্টসের বিভিন্ন জায়গায় ঘাটতি থাকতে পারে, সেই ঘাটতিগুলো আমাকে পুষিয়ে দিতে হবে। এখন আমি যদি শর্টকাট বুঝাই দিই, হয়তোবা যারা পারে তারা উপকৃত হবে, বাট যারা পারে না, এখনো শিখে নাই, তারা কিন্তু উপকৃত হবে না। এই জন্য আমি একটু ধীরে স্থিরে পয়েন্ট টু পয়েন্ট ধরে ধরে বোঝাবো, ঠিক আছে? তোমরা যারা এখনো কন্ডিশনাল সেন্টেন্স ভালো পারো না, তারা একটু মনোযোগ দিয়ে আজকে ক্লাসটা দেখো। ইনশাআল্লাহ কন্ডিশনাল সেন্টেন্স থেকে যতগুলো প্রশ্ন আসবে, আল্লাহর রহমতে তোমরা উত্তর করতে পারবা। ওকে, তো আমি ক্লাসটা শুরু করতেছি। আচ্ছা, কন্ডিশনাল সেন্টেন্স মানে হচ্ছে শর্তমূলক বাক্য। এখন একটা কন্ডিশনাল সেন্টেন্সে আমরা জানি দুইটা অংশ থাকে। একটা কন্ডিশনাল সেন্টেন্সে কয়টা অংশ থাকে? দুইটি অংশ থাকে। একটা কন্ডিশনাল সেন্টেন্সে অংশ থাকবে দুইটি। একটা অংশ হচ্ছে শর্তমূলক, একটা অংশ হচ্ছে শর্তমূলক, তারপর একটা কমা, এবং পরে আরেকটা অংশ লিখতে হয়। সে দ্বিতীয় অংশটা হচ্ছে স্বাভাবিক বাক্য। ওকে, তো আমাদের কন্ডিশনালে এই দুইটা অংশ থাকবে। দুইটা অংশ আমাদের আগে পরে এভাবে থাকতে পারে। এখন স্বাভাবিকভাবে পরীক্ষায় যেটা হয়, আমাদের শর্তমূলক অংশটা দিয়ে দেয়, হুম, এবং স্বাভাবিক বাক্যটা আমাদের লিখতে হয়। তবে সবসময় যে এমন হবে তা কিন্তু না। আমি যদি একটু উদাহরণ দিই, দেখো, শর্তমূলক বাক্য, এখন অলওয়েজ মনে রাখবা। নুসরাত, ওয়ালাইকুম আসসালাম। ওকে, তো সবসময় মনে রাখবা আমাদের এই যে শর্তমূলক বাক্য না, শর্তমূলক বাক্যটা অবশ্যই থাকবে ইফ অথবা আনলেস। কন্ডিশনাল সেন্টেন্সের আমাদের যে দুইটা অংশ, এই দুইটা অংশের মধ্যে যে অংশের মাধ্যমে শর্ত প্রকাশ করবে সেই অংশে আমাদের দিতে হবে ইফ অথবা আনলেস। ওকে, এখন স্বাভাবিক যে অংশটা, স্বাভাবিক অংশের তুমি কি দেখে চিনবা যে এটা শর্ত কিনা? শর্তমূলক যে অংশটা, ওইখানে তুমি ইফ বা আনলেস দেখলেই বুঝবা শর্তমূলক অংশ। আর স্বাভাবিক অংশ যেটা, সেটার ভিতরে অবশ্যই আমাদের থাকবে হচ্ছে মোডাল অক্সিলারি ভার্ব। মোডাল অক্সিলারি ভার্ব বলতে ক্যান, কুড, শ্যাল, শুড, মে, মাইট, এগুলো। ওকে, আমি খুব বেশি ডিটেলসে যাচ্ছি না, জাস্ট এতটুকু জেনে রাখো, কন্ডিশনাল সেন্টেন্স লিখতে হলে তোমাকে দুইটা অংশ লিখতে হবে। একটা অংশে তুমি লিখবা একটা শর্ত, আর একটা অংশে লিখবা ওই শর্তের ফলাফল, যেটাকে আমরা বলবো স্বাভাবিক বাক্য। ওকে, এখন আমি যদি একটা বাক্য লিখি, আমি লিখলাম ধরো, ইফ ইউ আর ইফ ইউ আর অনেস্ট। ওকে, এই যে দেখো, এখানে তোমরা যদি খেয়াল করো, আমি কিন্তু ইফ দিয়ে দিছি। তো যেহেতু ইফ দিয়ে দিছি, তার মানে এই অংশটা হচ্ছে আমার শর্তমূলক। তাহলে কন্ডিশনাল তো গঠিত হয় দুইটা অংশ দিয়ে, একটা হচ্ছে শর্তমূলক, আর একটা সেই শর্তমূলক বাক্যের যে ফলাফলটা স্বাভাবিক বাক্য। এখানে আমাদের শর্ত দেওয়া আছে, সুতরাং এখন আমাদের এই ফলাফলটা লিখতে হবে। ঠিক আছে, তো এইভাবে হচ্ছে আমাদের প্রশ্ন থাকতে পারে। এখন আমাদের অনেকেরই ধারণা যে ইফযুক্ত অংশটাই দেওয়া থাকবে, পরবর্তী অংশটা লিখতে হবে। এটা কিন্তু সবসময় নাও হতে পারে। অর্থাৎ বিষয়টা এমনও হতে পারে যে গ্যাপ দেওয়া আছে, তারপরে দেওয়া হলো, ধরো এখানে আছে ইউ উইল শাইন ইন লাইফ। ওকে, আমি প্রশ্নের ধরনটা বোঝাচ্ছি, আবার একটু বুঝো। কন্ডিশনাল সেন্টেন্সে আমাদের প্রশ্ন দুই রকম ভাবে আসতে পারে। একটা হচ্ছে আমাদের শর্তমূলক বাক্যটা দেওয়া থাকবে, তখন আমাদের স্বাভাবিক অংশটা লিখতে হবে। আবার এমনও হতে পারে আমাদের স্বাভাবিক অংশটাই দেওয়া থাকবে, তখন শর্তমূলক অংশটা লিখতে হবে। এইটুক কি তোমরা ক্লিয়ার কিনা?
অর্থাৎ ইফ যুক্ত অংশ থাকলে আমি একটা স্বাভাবিক বাক্য লিখবো এখানে, আর যদি স্বাভাবিক বাক্যটাই দেওয়া থাকে তাহলে আমি ইফ যুক্ত অংশটা লিখবো। এখন তাহলে একটা প্রশ্ন এসে দাঁড়ায় যে স্যার কন্ডিশনাল তো প্রকার আছে, ফার্স্ট সেকেন্ড থার্ড, আমি চিনবো কিভাবে? তো কন্ডিশনাল এটা চেনার জন্য আমি তোমাদের একটা সুপার একটা শর্টকাট দিয়ে দিচ্ছি। কন্ডিশন কিভাবে চিনবা? তুমি যদি দেখো তোমার যে বাক্যটা, তোমার যে বাক্যটা, তুমি তো অবশ্যই ইফ থাকলে চিনবা সেটা কন্ডিশনাল, অথবা যদি মোডাল অক্সিলারি ভার্ব থাকে তাহলে তুমি বুঝবো এটা কন্ডিশনাল। তো কন্ডিশনাল সেন্টেন্সে যদি আমাদের V1 অথবা প্রেজেন্ট মোডাল অক্সিলারি ভার্ব, প্রেজেন্ট মোডাল অক্সিলারি ভার্ব বলতে ক্যান, তারপরে উইল, হ্যাঁ, মাস্ট, এগুলো হচ্ছে মোডাল অক্সিলারি ভার্ব। তো বাক্যে যদি আমাদের V1 বা প্রেজেন্ট মোডাল অক্সিলারি থাকে তখন সেটাকে আমরা বলবো ফার্স্ট কন্ডিশনাল। তাহলে আবার যদি আমাদের বাক্যে মানে আমি আমি যে বাক্যটাকে বলতেছি যেটা আমার কন্ডিশনাল সেন্টেন্স, ওই বাক্যে যদি আমি V2 পাই অথবা আমি কি পাই, পাস্ট মোডাল অক্সিলারি ভার্ব। পাস্ট মোডাল অক্সিলারি ভার্ব বলতে কুড, পুট, এগুলা, তাহলে আমি সেটাকে বলবো কোন কন্ডিশনাল? সেকেন্ড কন্ডিশনাল। 3 নাম্বার, যদি আমি আমার শর্তমূলক বাক্যে পাই হ্যাড প্লাস V3 অথবা পাস্ট মোডালের সাথে আমাদের থাকবে হ্যাভ প্লাস V3, তাহলে আমি সেটাকে বলবো থার্ড কন্ডিশন। এই হচ্ছে আমার কন্ডিশন চেনার উপায়। এখন আমি কিন্তু এটা তোমাদের অনেকভাবে বুঝাইতে পারতাম যে দেখো এই শর্ত বুঝাবে, ওই শর্ত বুঝাবে, নানান কাহিনী স্ট্রাকচার, ওগুলো দরকারই নাই। আই থিঙ্ক এটা হচ্ছে একদম সিম্পলিয়েস্ট ওয়ে যেভাবে তুমি খুব সহজেই কন্ডিশন শনাক্ত করতে পারো। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে আমাদের কন্ডিশন শনাক্ত করার একটা টেকনিক। তোমরা এটা একটা স্ক্রিনশট দিয়ে নাও, এটা স্ক্রিনশট দিয়ে নাও সবাই। তাহলে এখন আমি যদি একটু শুরু থেকে একটু গুছিয়ে বলি, আমি যদি কন্ডিশনাল সেন্টেন্সের উত্তর করতে চাই তাহলে আমাকে প্রথমত দেখতে হবে যে কন্ডিশনালের তো দুইটা অংশ থাকে, এই যে দুইটা অংশ থাকে কোন অংশটা দেওয়া আছে আর কোন অংশটা আমাকে লিখতে হবে। যদি ইফ যুক্ত অংশটা দেওয়া থাকে তাহলে আমি স্বাভাবিক অংশটা লিখব, আর যদি স্বাভাবিক অংশটা এইভাবে দেওয়া থাকে তাহলে আমি ইফ যুক্ত অংশটা লিখব। এখন আমি যে অংশটাই লিখি না কেন এক্ষেত্রে আমাকে অবশ্যই শনাক্ত করতে হবে যে কন্ডিশনটা আমাকে দিয়েছে সেটা কোন কন্ডিশন, সেটা কি ফার্স্ট কন্ডিশন, সেকেন্ড কন্ডিশন নাকি থার্ড কন্ডিশন। তো সেটা বোঝার জন্য জাস্ট এই তিনটা বিষয় তোমরা মাথায় রাখলেই হয়ে যাবে। তো এইটুক যদি তোমরা বুঝে থাকো তাহলে আমাকে একটু বলো তো, আমি এইখানে যে একটা লাইন লিখছি, একটা কন্ডিশন আমি যে লিখছি, এটা কোন কন্ডিশন? এটা ফার্স্ট, সেকেন্ড নাকি থার্ড কন্ডিশন? একটু বলো তো এটা কোন কন্ডিশন? ইফ ইউ আর অনেস্ট, এটা কোন কন্ডিশন? একটু সবাই বলো তো দেখি, একটু জানাও তো আমাকে। ইফ ইউ আর অনেস্ট এটা কোন কন্ডিশন? তোমরা কি আমার সাথে আছো? একটু রেসপন্স করো, এটা কোন কন্ডিশনে আছে? তোমরা বলতে থাকো এটা আমাদের কোন কন্ডিশনে আছে। যদি কেউ বুঝো তাহলে একটু বলো তো আমাকে যে এটা কোন কন্ডিশন আছে। আমি তো নিচে কন্ডিশন চেনার উপায়টা বলে দিছি। যদি ভার্ব ওয়ান থাকে, আফরোজা ফার্স্ট কন্ডিশন, ভেরি গুড। বাকি যারা আছো তারা একটু একটু রেসপন্স করো, এটা কোন কন্ডিশনে আছে সেটা একটু বলো। হ্যাঁ জয়, V1 আছে, ঠিক আছে। তো তাহলে V1 থাকলে সেটাকে আমি কোন কন্ডিশনাল বলবো? ফার্স্ট কন্ডিশন, ফার্স্ট কন্ডিশন। ওকে ওকে, ফার্স্ট কন্ডিশন নাফিসা, ফার্স্ট কন্ডিশন। ওকে, থ্যাংক ইউ সো মাচ, তোমরা বুঝতে পারছো। ওকে, তাহলে এইবার আসি, এবার যদি এই বাক্যটা থাকে, ধরো থাকলো এখানে দে, সরি, ইফ দে ওয়ান্টেড মাই হেল্প, এইটাও তো একটা কন্ডিশন। এটা একটা কন্ডিশন আমি কেন বলবো? কারণ এখানে ইফ আছে, তাই না? তো এটা তোমরা একটু বলো তো, যদি আগের আলোচনাটা বুঝে থাকো, এইখানে বলো তো এটা কোন কন্ডিশনে আছে, এটা কোন কন্ডিশনে আছে বলো তো।
আমি ওইখানে লিখে দিছি যদি কোনো বাক্যে ভার্বের ওয়ান, মানে আমাদের যে কন্ডিশনালটা দিবে আর কি, সেখানে যদি ভার্বের ওয়ান থাকে অথবা প্রেজেন্ট মোডাল অক্সিলারি থাকে। প্রেজেন্ট মোডাল অক্সিলারি বলতে আমি বলছিলাম কোনটা, উইল, শ্যাল, মে, মাস্ট, এগুলা, তাহলে সেটাকে ফার্স্ট কন্ডিশন বলবো। আবার যদি এমন বাক্য থাকে যেখানে আমার ভি টু আছে, মানে ভার্বের টু, অথবা সেখানে কি আছে পাস্ট মোডাল অক্সিলারি। পাস্ট মোডাল অক্সিলারি হচ্ছে কুড, মাইট, এগুলা, তাহলে সেটাকে আমি বলবো সেকেন্ড কন্ডিশন। আর যদি থাকে হ্যাড প্লাস ভি থ্রি, তাহলে বলবো থার্ড কন্ডিশন। অথবা পাস্ট মোডালের পরে হ্যাভ আছে, তারপরে ভি থ্রি আছে, এটাকে আমি বলবো থার্ড কন্ডিশন। ওকে, হ্যাঁ ঠিক আছে, সেকেন্ড কন্ডিশন, গুড, সেকেন্ড কন্ডিশন। ওকে আরফানা, তোমার কমেন্ট দেখতেছি তো, ভিত্তি সেকেন্ড কন্ডিশন। ওকে, তাহলে আমরা কন্ডিশন শনাক্ত করতে পারবো কিনা, এবার আমি একটু যদি ঘুরিয়ে প্রশ্ন করি, দেখি তোমরা কতটুকু বুঝছো কিংবা আসলে বুঝছো কিনা, এটা দিয়ে আমি একটু টেস্ট করবো তোমাদের, দেখি তোমরা আসলে কন্ডিশন চিনছো কিনা। এইটা তাহলে কোন কন্ডিশন বলো তো? আমি যে বাক্যটা লিখছি, এই বাক্যটা কোন কন্ডিশন, এটা বলো তো দেখি তোমরা পারো কিনা। এটা কোন কন্ডিশন? ইফ দে ওয়ান্টেড মাই হেল্প, ওটা তো সেকেন্ড কন্ডিশন ছিল। এইখানে দেওয়া আছে আই উড হেল্প দ্যাম, এটা কোন কন্ডিশন হবে, এটা একটু বলো তো। আমাদের এটা কোন কন্ডিশনে আছে? সেকেন্ড কন্ডিশন, সেকেন্ড কন্ডিশন। কারণ হচ্ছে আমি যে বললাম কোনো বাক্যে যদি পাস্ট মোডাল থাকে বা ভি টু থাকে, এই যে আমাদের পাস্ট মোডাল উড হচ্ছে আমাদের একটা পাস্ট মোডাল, সুতরাং আমরা বুঝতে পারলাম আমাদের এটা সেকেন্ড কন্ডিশন। সেকেন্ড কন্ডিশনের স্বাভাবিক অংশ আছে, সুতরাং এখানে আমাদের লিখতে হবে শর্তমূলক অংশটি। ওকে, ভেরি গুড। এখন থ্যাংক ইউ সো মাচ, সবার উত্তর সঠিক হচ্ছে। আচ্ছা, এবার আমি একটা কোশ্চেন করি, তোমরা জাস্ট ইয়েস নো বলবা। তাহলে শর্তমূলক বাক্য আমি যদি উত্তর করতে চাই, তাহলে আমাকে দেখতে হবে আমি কোন অংশ লিখবো। শর্তমূলক অংশ যদি দেওয়া থাকে স্বাভাবিক অংশ লিখবো, স্বাভাবিক অংশ দেওয়া থাকলে শর্তমূলক অংশ লিখবো। এবং এটা লেখার জন্য আমার প্রথমে কি জানতে হবে, কোনটা কোন কন্ডিশন। এখন আমি কি আমার যে কন্ডিশনাল সেন্টেন্সটা দিবে, এটা কি আমরা শনাক্ত করতে পারবো যে কোনটা কোন কন্ডিশন? তোমরা কি শনাক্ত করতে পারবা? যদিও আমি তিনটা দিছি, তোমরা তিনটা সঠিকভাবে শনাক্ত করছো। তোমাদের কি মনে হয় যতটুকু বুঝাইলাম এর উপর ভিত্তি করে তোমরা কন্ডিশনাল সেন্টেন্স শনাক্ত করতে পারবা? এটা কি তোমাদের মনে হয়? যদি মনে হয় তাহলে ইয়েস লেখো। ওকে, এখন কথা হচ্ছে আমি তো কন্ডিশনাল চিনলাম স্যার, কন্ডিশনাল তো আমি চিনি, তো এখন সমস্যা কোন জায়গায়? সমস্যা হচ্ছে স্যার যে আমার যদি ইফ যুক্ত অংশটা দেওয়া থাকে, যেমন ধরেন স্যার আপনি যেখানে লিখছেন ইফ দে ওয়ান্টেড মাই হেল্প, আমি তো স্যার মানে অর্থটা তো বুঝতেছি না স্যার। এইখানে আপনি যে লাইনটা দিয়েছেন ইফ যুক্ত, ইনশাআল্লাহ, ওকে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। সবাই তাহলে এখন পরেরটা বুঝো। এখন কথা হচ্ছে কোন কন্ডিশন আছে সেটা আমি শনাক্ত করতে পারছি। এখন আমার জন্য যে চ্যালেঞ্জটা সেটা হলো স্যার, সমস্যা হচ্ছে যে বাক্যটা দেওয়া আছে আমি সে বাক্যের অর্থটা মোটামুটি পারি, কিন্তু পরবর্তী যে গ্যাপটা আছে ওইখানে স্যার আমি কি লিখবো, ওই বাক্যটাই তো আমার মাথায় আসে না। আমি প্রশ্নটা তোমাদের আবার ঘুরিয়ে করি, বুঝো। কথা হচ্ছে স্যার এটা কন্ডিশনাল সেন্টেন্স আমি শনাক্ত করতে পারছি, এবং এখানে যে আমাদের সেকেন্ড কন্ডিশনালের স্যার শর্তমূলক অংশ আছে আমি এটাও শনাক্ত করতে পারছি, বুঝছি আমি অর্থটাও পারছি স্যার, কিন্তু স্যার আমি পরবর্তী অংশে কি লিখবো এটা আমার মাথায় আসতেছে না। এখানে কোন বাক্যটা আমি লিখবো, স্ট্রাকচার তো পরের কথা, কোন বাক্যটা লিখবো এটাই আমি বুঝতেছি না। তাহলে স্যার আমি কি করব? বা হয়তো বা স্যার আমি হচ্ছে দ্বিতীয় যে অংশটা দেওয়া আছে ওইটার মিনিং বুঝি, বাট কন্ডিশনাল এর জায়গায় আমি কি লিখবো স্যার, এই বাক্যটাই আমার মাথায় আসে না। এই সমস্যাটা যদি থেকে থাকে তাহলে আমরা কি করব? তাহলে প্রথমত হচ্ছে যদি ইফ আনলেস যুক্ত বাক্য দেওয়া থাকে। আচ্ছা, আমি যে প্রবলেমটার কথা বললাম এই প্রবলেমে তোমরা কি ফেস করো?
কে কে এই প্রবলেমটা ফেস করো যে স্যার শনাক্ত করতে পারি, হ্যাঁ, তারপর যে অংশটা দেওয়া আছে ওইটার বাংলাটাও পারি, কিন্তু কি লিখবো স্যার, এই বাক্যটা স্যার মাথায় আসে না। এই প্রবলেমটা কার কার হয় একটু বলো তো আমাকে। যদি ইফ যুক্ত অংশ আনলেস যুক্ত অংশটা দেওয়া থাকে তাহলে পরবর্তী অংশটা কি লিখবো, এইটার জন্য আমি ইফ যুক্ত অংশকে প্রশ্ন করব। ইফ যুক্ত অংশকে প্রশ্ন করব। কি কি প্রশ্ন করতে পারি আমি? প্রথম প্রশ্ন, কি করতে পারি বা পারে বা পারো, এই প্রশ্নটা করে দিব। অথবা প্রশ্ন করব কি করব, অথবা কি করবে, অথবা কি করবেন, এই দুইটা প্রশ্ন করে দিব। আচ্ছা মাইশা, হ্যাঁ মাইশা, প্রবলেম আছে ইনশাল্লাহ সলভ হয়ে যাবে। আর কার কার প্রবলেম আছে একটু জানাও। তো কথা হচ্ছে যদি আমার ইফ যুক্ত অংশটা দেওয়া থাকে তাহলে পরের অংশটা আমি কিভাবে বাক্য বের করব, সেটার সলিউশন হচ্ছে এটা। স্যার ইফ যুক্ত অংশ দেওয়া আছে, কোন কন্ডিশনাল আমি চিনে ফেলছি, অর্থ কি সেটাও জানি, কিন্তু পরবর্তী অংশে স্যার কি হবে এটা আমার মাথায় আসতেছে না। যাদের এই প্রবলেম তারা জাস্ট কি করবা, ইফ যুক্ত অংশকে এই দুইটা প্রশ্নের মধ্যে যে কোনো একটা প্রশ্ন করে দিবা। অথবা মাঝে মধ্যে আমাদের এই প্রশ্নটা করা লাগতে পারে, কি করতে হবে, কি করতে হবে, এইটাও প্রশ্ন করা লাগতে পারে। তাহলে ইফযুক্ত অংশ যদি দেওয়া থাকে, পরবর্তী অংশ যদি লিখতে হয়, এক্ষেত্রে আমি ইফযুক্ত অংশকে প্রশ্ন করব কি করতে পারি, কি করতে পারে বা কি করতে পারো। অথবা আমি প্রশ্ন করব কি করব, কি করবে, কি করবেন। অথবা আমি প্রশ্ন করব কি করতে হবে। তবে এইখানে যদি বলো শর্টকাট, তাহলে আমি বলবো তোমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে 90% ক্ষেত্রে 90% ক্ষেত্রে এই প্রশ্নটা করবা। 90% ক্ষেত্রে এই প্রশ্নটা করবা, এই প্রশ্নটা করবা। কোন প্রশ্নটা? যে কি করব, হ্যাঁ, কি করবে, সরি কি করতে, আমি ওইটা কেন গেলাম, এইটাই সরি, এই যে এটা, এই যে এটা। যদি আমি ইফ যুক্ত অংশটা জানি কিন্তু পরের অংশে কি লিখবো সেটা বুঝতেছি না, তাহলে ম্যাক্সিমাম ক্ষেত্রে 90% ক্ষেত্রে তুমি প্রশ্ন করবা কি করব, কি করবে, কি করবেন। এটা কখন? যখন আমার বাক্যটা, যখন আমার বাক্যটা কি হবে, ফার্স্ট কন্ডিশন হবে, ফার্স্ট কন্ডিশনালে। এখন কথা হচ্ছে স্যার ফার্স্ট কন্ডিশনালটা লিখে দিলেন, জোনায়েদ নূর, এত মনে থাকবে? কথা হচ্ছে দেখো, তুমি যদি বলো যে মনে থাকার বিষয়, তাহলে তুমি মুখস্থের কথা বলতেছো। আমি চাচ্ছি তোমরা পয়েন্ট টু পয়েন্ট বুঝো। মুখস্থ করে তো আসলে লাভ নাই, যদি বুঝো আজীবন মনে থাকবে। হ্যাঁ, মনের জাস্ট মনে রাখার চিন্তা করো না, তুমি বুঝো, তুমি একটার সাথে আর একটা কানেক্ট করো। ম্যাথ তোমরা যেরকম করো সূত্র দিয়ে অনেক বড় বড় অঙ্ক সলভ করে ফেলো, তো ইংলিশটাকে ম্যাথের মতো করে ট্রাই করো। মুখস্থ না, বুঝো স্টেপ বাই স্টেপ কোন লাইনের পর কোন লাইনটা আসতেছে, কিভাবে আসতেছে, কেন আসতেছে, এটা যদি তুমি বুঝো তাহলে মুখস্থ করতে হবে না। ওকে, তো যদি আমার ইফযুক্ত অংশ দেওয়া থাকে তাহলে আমি পরের অংশটা বের করার জন্য ফার্স্ট কন্ডিশনালের ক্ষেত্রে প্রশ্ন করব কি করব, কি করবে, কি করবেন। আর যদি সেকেন্ড কন্ডিশন হয়, সেকেন্ড সেকেন্ড কন্ডিশনাল যদি হয় তাহলে প্রশ্ন করব কি করতাম, অথবা কি করতো, অথবা কি করতে। জাস্ট এইটুক করলে আমরা উত্তরটা পেয়ে যাব। যদি আমার ফার্স্ট কন্ডিশনের অংশটা দেওয়া থাকে এবং আমি যদি না বুঝি যে আমি পরের অংশে কি লিখব, তাহলে আমি প্রশ্ন করব কি, কি করব, কি করবে, কি করবেন, উত্তর পেয়ে যাব। আর যদি এমন হয় স্যার সেকেন্ড কন্ডিশন আছে, তাহলে আমি প্রশ্ন করব কি করতাম, হ্যাঁ, কি করতো, কি করতে, এই প্রশ্নগুলো করলে উত্তরটা পেয়ে যাব। এখন এইখানে যে বাক্যটা আছে এটা হচ্ছে আমাদের সেকেন্ড কন্ডিশন।
ওকে, তো সেকেন্ড কন্ডিশনের পরের অংশটা আমি কি লিখবো এটা যদি আমি না বুঝি তাহলে আমি প্রশ্ন করে দিব কি করতাম। যেহেতু এটা তুমি কি দিয়ে প্রশ্ন করবা, তিনটা প্রশ্ন আছে না, কি দিয়ে প্রশ্ন করবা এটা তোমার সাবজেক্টের পার্সনের উপর ডিপেন্ড করবে, তুমি যে সাবজেক্টটা ইউজ করবা সেটার উপরে। এখন বলছে ইফ দে ওয়ান্টেড মাই হেল্প, যদি তারা আমার সাহায্য চাইতো। ওকে, তাহলে এখন প্রশ্ন তুমি সাবজেক্ট কাকে নিবা? তুমি যদি সাবজেক্ট আই নাও তাহলে আই ফার্স্ট পার্সনের জন্য প্রশ্ন করতে হবে কি করতাম। তাহলে তারা যদি আমার সাহায্য চাইতো, প্রশ্ন করলাম আমি কি করতাম। এবার দেখো তুমি উত্তরটা পেয়ে যাবা। তারা যদি আমার সাহায্য চাইতো, আমি সাবজেক্ট দিছো, আমি কি করতাম, আমি তাদের সাহায্য করতাম। বুঝছি কিনা? আমি ফ্রেশ খাতায় লিখি এটা, আবার দেখো তিনটা কন্ডিশনালি বুঝাই দিচ্ছি। ইফ দে ওয়ান্ট মাই হেল্প, আবার লিখলাম ইফ দে ওয়ান্টেড মাই হেল্প। ওকে, তো এই দুইটার ক্ষেত্রে খেয়াল করে দেখো, এটা হচ্ছে আমার ফার্স্ট কন্ডিশন কারণ ভার্বের ওয়ান আছে। তো ফার্স্ট কন্ডিশনের ইফযুক্ত অংশটা যদি দেওয়া থাকে, এই অংশে আমি কি লিখব, সেটার জন্য আমি ইফযুক্ত অংশকে প্রশ্ন করতে পারি কি কি, কি করব, কি করবে, কি করবেন। তিনটা প্রশ্ন করলেই কিন্তু তুমি উত্তরটা পেয়ে যাবা, যে কোনো একটা প্রশ্ন করবা। এখানে প্রশ্ন হচ্ছে কোনটা প্রশ্ন করবা, তুমি কি করব, কি করবে, নাকি কি করবেন। এটা ডিসাইড করার জন্য তুমি আগে স্থির করো যে এই পাশে যে বাক্যটা লিখতেছো এখানে সাবজেক্ট কে, সেই সাবজেক্টে পার্সন অনুসারে জিজ্ঞেস করে দিবা। তুমি যদি বলো যে স্যার এখানে তো সাবজেক্ট আই হবে, তাহলে আই দিয়ে দিলাম। এখন আই কোন পার্সন, ফার্স্ট পার্সন না, ফার্স্ট পার্সনের ক্ষেত্রে তোমাকে প্রশ্ন করতে হবে কি করব। তাহলে ইফ দে ওয়ান্ট মাই হেল্প, যদি তারা আমার সাহায্য চায়, তাহলে এখন প্রশ্ন করি আমি কি করব। সহজে কিন্তু উত্তরটা পেয়ে যাবা। যদি তারা আমার সাহায্য চায় আমি কি করব, আমি তাদের সাহায্য করব। এইবার এখানে যদি আসি, ইফ দে ওয়ান্টেড মাই হেল্প, এটা কিন্তু সেকেন্ড কন্ডিশনে চলে গেছে। তাহলে স্যার সেকেন্ড কন্ডিশন বুঝছি, এখন এই অংশে আমি কি লিখবো সেটা বের করার জন্য তাহলে আমাকে প্রশ্ন করতে হবে কি করতাম, কি করতো, কি করতেন। এই তিনটার মধ্য থেকে যে কোনো একটা প্রশ্ন তুমি করে দিলে উত্তরটা পেয়ে যাবা। এখন কথা হচ্ছে কি প্রশ্ন করবা, কোনটা দিয়ে, সেটা ডিপেন্ড করবে তুমি সাবজেক্ট কি নিবা। তুমি যদি সাবজেক্ট নাও ফার্স্ট পার্সন তাহলে প্রশ্ন হবে কি করতাম, তাহলে আমি কি করতাম। যদি সাবজেক্ট হতো সেকেন্ড পার্সন তাহলে হয়তো তুমি কি করতে। যদি সাবজেক্ট হতো থার্ড পার্সন সে কি করতো। ওকে, তাহলে আমরা দিচ্ছি সাবজেক্ট ফার্স্ট পার্সন, তাহলে আমরা প্রশ্ন করব আমি কি করতাম। তো তারা যদি আমার সাহায্য চাইতো আমি কি করতাম, আমি তাদের সাহায্য করতাম। এখন এইভাবে হচ্ছে আমরা বাক্যগুলো বের করব। আবার একটু আমি লাস্ট একটা ফিনিশিং দিই, দেখো এতক্ষণ যা বুঝাইলাম পুরোটার একটা রিভিশন দিয়ে দিচ্ছি, যারা অমনোযোগী ছিল বা পরে জয়েন করছো তারা শোনো। ইফযুক্ত অংশটা যদি দেওয়া থাকে, পরের অংশটা যদি আমাকে লিখতে হয়, তাহলে আমাকে আগে কন্ডিশনটা শনাক্ত করতে হবে। কোন কন্ডিশন, কন্ডিশন শনাক্ত করার জন্য আমি দেখব যে সেখানে কি ভার্বের ওয়ান আছে। যদি ভার্ব ওয়ান থাকে বা প্রেজেন্ট মডেল অক্সিলারি ক্যান, মে, শ্যাল প্লাস ভি ওয়ান থাকে তাহলে সেটা ফার্স্ট কন্ডিশন। যদি থাকে ভি টু অথবা থাকে পাস্ট মডাল অর্থাৎ উড, কুড, মাইট প্লাস ভি ওয়ান তাহলে সেকেন্ড কন্ডিশন। আর যদি থাকে হ্যাড প্লাস ভি থ্রি তাহলে থার্ড কন্ডিশন। আমি কন্ডিশন চিনলাম, চিনার পরে যখন পরের অংশটা আমি লিখতে যাব, স্বাভাবিক অংশটা আমি যদি বাক্য না তৈরি করতে পারি, অর্থাৎ ইফযুক্ত অংশ দেওয়া আছে পরের অংশে কি লিখতে হবে এটা আমি বুঝতেছি না, তাহলে আমি যেটা করব এই ইফযুক্ত অংশকে প্রশ্ন করব। কি কি প্রশ্ন করব, যদি ফার্স্ট কন্ডিশন হয় তাহলে আমার হাতে তিনটা প্রশ্ন আছে, কি করব, কি করবে, কি করবেন। এই তিনটা থেকে যে কোনো একটা প্রশ্ন আমি করে দিব ইফযুক্ত অংশকে, তাহলে আমি উত্তরটা পেয়ে যাব। এখন কি প্রশ্ন করব, কি করবে, কি করব, নাকি কি করবেন, কোনটা প্রশ্ন করব ওইটা ডিপেন্ড করবে তোমার সাবজেক্টে পার্সনের উপরে। দ্বিতীয় অংশে তুমি যে সাবজেক্টটা বসাবা সেটা যদি ফার্স্ট পার্সন হয় তাহলে প্রশ্ন করতে হবে কি করব, যদি সেকেন্ড পার্সন হয় তাহলে প্রশ্ন করতে হবে কি করবে, ঠিক আছে, বা থার্ড পার্সনের ক্ষেত্রে কি করবে। ওকে, আর যদি সেকেন্ড পার্সন হয় তাহলে আমার হাতে প্রশ্ন আছে তিনটা, কি করতাম, কি করতে, কি করতো।
এই ক্ষেত্রেও 3টা প্রশ্নের মধ্যে থেকে তুমি কোনটা প্রশ্ন করবা এটা ডিপেন্ড করবে তোমার সাবজেক্টে পার্সনের উপরে। তোমার সাবজেক্ট যদি ফার্স্ট পার্সন হয় তাহলে প্রশ্ন করতে হবে কি করতাম, যদি সেকেন্ড পার্সন হয় কি করতে, যদি থার্ড পার্সন হয় কি করতো। এইভাবে আমরা পরবর্তী অংশটা বের করে নিব। তাহলে ইফ দে ওয়ান্ট মাই হেল্প, যদি তারা আমার সাহায্য চায়, ফার্স্ট, এটা ফার্স্ট কন্ডিশন, ইফ যুক্ত অংশ দেওয়া আছে, সুতরাং পরের অংশটা লেখার জন্য আমি প্রশ্ন করব, যেহেতু আমার সাবজেক্ট ফার্স্ট পার্সন, আমি কি করব। তারা যদি আমার সাহায্য চায় আমি কি করব, তো স্বাভাবিকভাবে উত্তর হবে আমি তাদের সাহায্য করব। ওকে। সেকেন্ড কন্ডিশন, ইফ দে ওয়ান্টেড মাই হেল্প, যদি তারা আমার সাহায্য চাইতো, যেহেতু সেকেন্ড কন্ডিশন তাহলে আমার হাতে অপশন আছে 3টা, কি করতাম, কি করতো, কি করতে। পার্সনের উপর ডিপেন্ড করে প্রশ্ন করতে হবে। আমি সাবজেক্ট নিচ্ছি আই, এটা হচ্ছে আমার ফার্স্ট পার্সন, সুতরাং আমি প্রশ্ন করব আমি কি করতাম। তারা যদি আমার সাহায্য চাইতো আমি কি করতাম, আমি তাদের সাহায্য করতাম। তো এইভাবে তোমরা কন্ডিশন অনুসরণ করে প্রশ্ন করার মাধ্যমে যাদের এই সমস্যাটা হয়, পরের অংশ লিখতে পারো না, তারা পরের অংশটা বের করতে পারবা কিনা একটু আমাকে জানাও তো। যারা বুঝছো যে স্যার হ্যাঁ এখন আমি, আপনি যেভাবে বললেন কন্ডিশনটা পড়ে পরের অংশে আমি কি লিখবো সেটা আমি স্যার বের করতে পারবো, যারা যারা পারবা তারা একটু ইয়েস লেখো তো, জি স্যার আমি পারবো, লেখো তো এটা। দেখি কে কে বুঝতে পারছো, আমাকে একটু বলো দেখি তোমরা আসলে এটা বুঝছো কিনা। বুঝতে পারছো কিনা সেটা একটু বলো। আমি আমি এখানে সবগুলো লিখে দিছি, সবগুলো লিখে দিছি। তারপরেও প্রশ্ন করার বিষয়টা আমি যদি আবার লিখে দিই, এখানে একটু লিখে দিচ্ছি। ফার্স্ট কন্ডিশনে কি করব, কি করব এই প্রশ্নটা করব আমার যদি সাবজেক্ট ফার্স্ট পার্সন সাবজেক্ট হয়। আমি যদি প্রশ্ন করি কি করবে, তাহলে আমার সাবজেক্ট হতে হবে সেকেন্ড পার্সন। এটা গেল ফার্স্ট কন্ডিশনালে। এবার আমি সেকেন্ড কন্ডিশনালটা কি বলবো, সেকেন্ড কন্ডিশন কি করতাম, এটা আমি কখন প্রশ্ন করব, আমার সাবজেক্ট যেটা সেটা যদি ফার্স্ট পার্সন হয়। ঠিক আছে। আবার আমি প্রশ্ন করব কি করতে, এই প্রশ্নটা করব আমার সাবজেক্ট যদি হয় সেকেন্ড পার্সন। ঠিক আছে, সেকেন্ড পার্সন সাবজেক্ট। আবার কি করতো এই প্রশ্নটা করব, আমার এখানে একটু ওয়াইফাই প্রবলেম হয়েছিল, সেজন্য মনে হয় ক্ষণিকের জন্য আমি ডিসকানেক্ট হয়ে গেছিলাম। তোমরা কি এখন আমাকে শুনতে পাচ্ছ? তোমরা যদি আমাকে শুনতে পাও তাহলে একটু রেসপন্স করো। আমার এখানে নেট কানেকশন চলে গেছিল, যে কারণে আমি ডিসকানেক্ট হয়ে গেছিলাম। এখন কি সব ঠিকঠাক আছে? তোমরা কি সব স্পষ্ট দেখতে পারতেছো বা আমার কথা শুনতে পারতেছো সব? একটু আমাকে বলতে হবে একটু। ওয়াইফাই প্রবলেম হওয়ার কারণে আমি ডিসকানেক্টেড হয়ে গেছিলাম। তোমরা একটু বলো যে এখন সব ঠিকঠাক আছে কিনা, কেউ একজন জানাও তো। হ্যালো। তোমরা যারা এখনো লাইভে যুক্ত আছো আমার সাথে একটু জানাও যে আমার সবকিছু ক্লিয়ার আছে কিনা, শুনতেছো কিনা। আমি ডিসকানেক্টেড হয়ে গেছিলাম। আমার এখানে নেটওয়ার্কে একটু প্রবলেম করতেছে, আমি আবার ডিসকানেক্ট হয়ে গেছিলাম। একটু আমাকে জানাও যে সব ঠিকঠাক আছে কিনা স্যার, একটু একটু জানাও সব কি ঠিক আছে। আমার এখানে প্রায় 3বার ওয়াইফাই চলে গেছে, আবার ওয়াইফাই চলে আসতেছে, চলে যাচ্ছে আর আসতেছে, এরকম একটা অবস্থা। আমি বেশ কয়েকবার ডিসকানেক্টেড হয়ে গেছি। তোমরা লাইভে জয়েন থাকো, আমি আমি আসি লাইভে। আমার এখানে ওয়াইফাই খুব সমস্যা করতেছে। তোমরা একটু আমাকে আর একটু তোমরা বলো যে হ্যাঁ তোমরা কি আমার সাথে আসো। আমার এখানে ওয়াইফাই প্রায় 3 থেকে 4বার ওয়াইফাই চলে গেছিল, 3 থেকে 4বার ওয়াইফাই চলে গেছিল আমার এখানে। সো তোমরা একটু আমাকে বলো যে সব ঠিকঠাক আছে কিনা এখন।
ওকে, আমার মনে হয় এখন সবকিছু ঠিকঠাক আছে, সুতরাং আমি এখন ক্লাসটা কন্টিনিউ করতে পারি। ওকে, আমি এখন ক্লাসটা কন্টিনিউ করতেছি। তো আমরা বলতেছিলাম যে আমার ইফযুক্ত অংশ দেওয়া থাকলে পরের অংশের অর্থটা মানে বাক্যটা আমি কি করব, পরের অংশটা বাক্যটা আমি কিভাবে তৈরি করব, সেজন্য আমি ইফযুক্ত অংশকে কন্ডিশন অনুসারে প্রশ্ন করে দিব। এখন একটা কথা মাথায় রেখো, সেকেন্ড কন্ডিশনে তুমি যে প্রশ্নগুলা করবা থার্ড কন্ডিশনে কিন্তু একই প্রশ্ন করতে হবে। ঠিক আছে, এই যে থার্ড কন্ডিশনও যদি আমার হয়, সেকেন্ড কন্ডিশনে আমি পরবর্তী অংশটা বের করার জন্য যে প্রশ্নগুলা করছি থার্ড কন্ডিশনেও কিন্তু আমি একই প্রশ্নগুলা করব, তাহলে উত্তরটা পাবো। ওকে, তাহলে এইভাবে যদি আমরা উত্তরগুলা বের করতে পারি, এখন আমাদের কাছে নতুন যে প্রবলেমটা আসবে সেটা হচ্ছে স্যার আমি প্রশ্ন করছি, বাক্য তৈরি করছি, কিন্তু সমস্যা হচ্ছে সেই বাক্যটা আমি ইংরেজিতে লিখবো কিভাবে, এটা আমি বুঝতেছি না। আমি বিষয়টা আবার গুছিয়ে গুছিয়ে বলতেছি। তুমি বুঝতে পারছো যে আমার শর্তযুক্ত অংশ দেওয়া আছে, হ্যাঁ ঠিক আছে, আমি বুঝছি এটা ফার্স্ট কন্ডিশন, ওকে তাও ঠিক আছে। এখন হচ্ছে স্যার আমি তো পরের অংশের অর্থটা বের করতে পারি না, আমি কি লিখবো এটা তো বুঝি না। বাট আপনি যে টেকনিক দিলেন, হ্যাঁ এখন আমি বুঝতে পারছি যে কিভাবে আমি পরের বাক্যটা বের করব। আমি তো পরের বাক্যটাও স্যার বের করছি, কিন্তু সমস্যা হচ্ছে ওই বাক্যটা এখন আমি ইংরেজিতে লিখবো কিভাবে স্যার, আমি তো এটা পারি না স্যার। এই প্রবলেমটা কার কার, তারা একটু আমাকে জানাও তো, এই প্রবলেমটা কার কার আছে। যে স্যার বাক্য তৈরি করতে পারছি, কিন্তু এখন আমার সমস্যাটা হচ্ছে স্যার আমি সেটাকে ইংরেজিতে লিখতে পারতেছি না, এই প্রবলেমটা কার কার আছে। ওকে, তোমরা একটু কমেন্টে জানাও। এবং ইংরেজি আমি যে বাংলা বাক্যটা পাইলাম, বাংলা বাক্যটাকে ইংরেজিতে কিভাবে কনভার্ট করব সেটাই এখন আমি তোমাদের শেখাবো। অর্থাৎ আমরা কন্ডিশনাল সেন্টেন্সের ফাইনাল স্টেজে চলে আসছি, এটা লাস্ট স্টেজ। ওকে, এখন দেখো কথা হচ্ছে স্যার এতক্ষণ যে পড়াইলেন সবই বুঝছি, এখন কি স্ট্রাকচার দিবেন? না, কোনো স্ট্রাকচার দিব না, তোমাদের ওই স্ট্রাকচার মুখস্থ করতে বলবো না। এখন দেখো একটা বিষয়, সেটা হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স তুমি যদি লিখতে চাও মোডাল অক্সিলারি ভার্বের ব্যবহার ছাড়া কোনোভাবেই সম্ভব না, তোমাকে মোডাল অক্সিলারি ভার্বের ব্যবহারটা শিখতেই হবে। এই জন্য আমি যেটা করছি আগে থেকেই মোডাল অক্সিলারি ভার্বের ব্যবহারগুলো আমি লিখে রাখছি। ওকে, তোমরা এটা একটু স্ক্রিনশট দিয়ে নাও। প্রথমে হচ্ছে এক নাম্বারটা ক্যানের ব্যবহার এবং উইলের ব্যবহার, এই দুইটা একটু স্ক্রিনশট দিয়ে নাও, এটা স্ক্রিনশট দিয়ে নাও। এক এবং দুই এটা স্ক্রিনশট দাও। তারপর হচ্ছে তিন চার, এটা স্ক্রিনশট দিয়ে নাও। তিন চার পাঁচ ছয়, একদম ছয় পর্যন্ত স্ক্রিনশট দিয়ে নাও, এটা স্ক্রিনশট দিয়ে নাও। ওকে, এখন কথা হচ্ছে তুমি যে বাক্যটা তৈরি করলা সেটাকে কিভাবে লিখবা। হ্যাঁ, এখন কথা হচ্ছে দেখো তো স্ট্রাকচার কি আমরা জানি না, একটা বাক্য শুরু হয় কি দ্বারা, একটা বাক্য কি দিয়ে শুরু হয়, একটা বাক্য শুরু হয় স্যার সাবজেক্ট দ্বারা, সাবজেক্টের পরে কি বসে স্যার, সাবজেক্টের পরে বসে ভার্ব, ভার্বের পরে কি বসে অবজেক্ট বা এক্সটেনশন। এইটা তো আমরা সবাই জানি, জাস্ট এইটুক জানলেই হবে। কেউ যদি এমন থাকো যে স্যার এইটা তো আমি আগে থেকেই জানি, তাহলে আমি বলবো তুমি কন্ডিশনাল তো আগে থেকেই পারার কথা ছিল, হয়তোবা তোমাকে কেউ বুঝাইতে পারে নাই। এবার দেখো জাস্ট এইটার মাধ্যমে আমরা কিভাবে সবগুলো কন্ডিশনের উত্তর বের করি। ওকে, আমি তো এখানে আবার ফিরে আসি। এখানে আমরা যে বাক্যটা পাইছিলাম যে যেহেতু এখানে যুক্ত অংশ দেওয়া আছে পরের অংশ লিখতে হবে, আমি সাবজেক্ট নিছি আই, তো পরের অংশ বের করার জন্য আমাকে কি প্রশ্ন করতে হতো, প্রশ্ন করতে হতো কি করব। তাহলে তারা যদি আমার সাহায্য চায় আমি কি করব, আমি তাদের সাহায্য করব, আমি তাদের সাহায্য করব। তাহলে এই যে বাক্যটা তুমি বললা, বাক্যটা বলার পর তুমি প্রথমে সাবজেক্টটা বের করে নাও, কে সাহায্য করবে, আমি, তাহলে আই। এখন সাবজেক্টের পরে তুমি কি বসাবা, সাবজেক্টের পরে তুমি কি বসাবা, এটার জন্য তুমি যে বাংলা বাক্যটা তৈরি করছো ওই বাংলা বাক্যে দেখো তো ভার্বের শেষে কি উচ্চারণ হয়েছে, আমি তাদের সাহায্য করব, লাস্টে বো সাউন্ড উচ্চারণ হয়েছে কিনা দেখো, লিখে রাখছি আমি বো সাউন্ড, বো, বো, বে, বেন,
অর্থাৎ আমি যে বাংলা বাক্যটা তৈরি করছি স্যার, সেই বাংলা বাক্যের শেষে যদি বো, বে, বেন উচ্চারিত হয় তাহলে সাবজেক্টের পরে আমি বসাবো উইল। ঠিক আছে, সাবজেক্টের পরে উইল বসাবো। এখন উইল হচ্ছে মোডাল অক্সিলারি ভার্ব। এই মোডাল অক্সিলারি ভার্বের পরে আমি মেইন ভার্বটা বসাবো এখানে। ঠিক আছে, আমি বলছিলাম যে আমি তাদের সাহায্য করব। এই বাক্যে ভার্ব কোনটা? সাহায্য করা। তো সাহায্য করা ইংরেজি কি? হেল্প। এই যে আমাদের মোডাল অক্সিলারি না, মোডাল অক্সিলারি ভার্বের পরে সাধারণত ভার্ব ওয়ানই বসে। এখন এই যে মোডাল অক্সিলারি, এরপরে এটা নিয়ে একটু কথা বলি। দেখো আমি তো কোনোটা বাজিয়ে রাখবো না, মোডাল অক্সিলারি নিয়ে একটু কথা বলি, ওটা ওখানে থাকলো। এই যে আমাদের মোডাল অক্সিলারি ভার্ব, মোডাল অক্সিলারি ভার্ব এখন আমার প্রেজেন্ট হোক বা পাস্ট হোক, হোক ক্যান বা কুড বা উইল বা উড, অর্থাৎ এটা হচ্ছে প্রেজেন্ট, এটা প্রেজেন্ট, বাট এটা পাস্ট, এটা পাস্ট। এখন আমার কথা হচ্ছে আমার মোডাল অক্সিলারি প্রেজেন্ট হোক বা পাস্ট হোক, মোডাল অক্সিলারি ভার্বের পরে অ্যাক্টিভ বাক্যে ভি ওয়ান বসাইতে হয়। অর্থাৎ ক্যান এর পরেও ভি ওয়ান, কুড এর পরেও ভি ওয়ান, উইল এর পরেও ভি ওয়ান, উড এর পরেও ভি ওয়ান, শুড এর পরেও ভি ওয়ান, মাস্টের পরেও ভি ওয়ান। কখন? অ্যাক্টিভ বাক্যে। আর প্যাসিভ বাক্যে হয়ে যায় হচ্ছে বি প্লাস ভার্ব থ্রি। কিন্তু স্বাভাবিকভাবে আমরা অ্যাক্টিভ বাক্যটাই বেশি ব্যবহার করি। সুতরাং এখান থেকে আমরা বলতে পারি আমরা যে মোডাল বসাবো সাবজেক্টের পরে, তারপরে আমরা ভার্বের ওয়ান দিয়ে দিব। ওকে, তাহলে আমরা বলছিলাম আমি তাদের সাহায্য করব। তাহলে সাবজেক্ট প্রথমে লিখতে হয়, আমি সাবজেক্ট দিছি। এরপরে হচ্ছে আমাকে কি করতে হবে? বাক্যের শেষের দিকে উচ্চারণটা দেখতে হবে, দেখে আমাকে মোডাল বসাইতে হবে। যদি আমার বাক্যের শেষে উচ্চারণ হয় বো, বে, বেন, তাহলে উইল আনবো। উইল এর পরে আমরা দেখলাম উইল একটা মোডাল, মোডালের পরে ভার্বের ওয়ান বসাইতে হবে অ্যাক্টিভ বাক্যে। তাহলে সাহায্য করার ইংরেজি হচ্ছে হেল্প। তাহলে আই উইল হেল্প। এখন অবজেক্ট, কাকে হেল্প করব? তাদেরকে। ভার্বটা বসানোর পরে তুমি ভার্বকে প্রশ্ন করবা কাকে বা কাদেরকে, অথবা প্রশ্ন করবা কি। এই প্রশ্ন করে যে উত্তরটা পাবা ওইটাই অবজেক্ট, ওটা লিখে দিলে বাক্যটা শেষ। এবার পরেরটা আসি। ইফ দে ওয়ান্টেড মাই হেল্প, যদি তারা আমার সাহায্য চাইতো। স্যার এটা বুঝছি, পরের অংশে আমি এখন বাক্যটা কিভাবে তৈরি করব এটার জন্য আমি দেখলাম এটা তো সেকেন্ড কন্ডিশন। সুতরাং সেকেন্ড কন্ডিশনে তো স্যার আমাকে বলছিল আমার হাতে তিনটা প্রশ্ন আছে, কি করতাম, কি করতে, কি করতো। এই তিনটা প্রশ্নের মধ্য থেকে যে কোনো একটা আমি প্রশ্ন করব। কোন প্রশ্নটা করব? আমি যে সাবজেক্টটা নিছি সেই সাবজেক্টের পার্সন অনুসারে, আমার যদি সাবজেক্টটা হয় ফার্স্ট পার্সন তাহলে প্রশ্ন করব কি করতাম, যদি সেকেন্ড পার্সন হয় কি করতে, যদি থার্ড পার্সন হয় কি করতো। ওকে, তাহলে এখানে আমি তো সাবজেক্ট দিচ্ছি আই, আই তো ফার্স্ট পার্সন, তাহলে আমি এখন প্রশ্ন করব আমি কি করতাম। যদি তারা আমার সাহায্য চাইতো আমি কি করতাম, তাহলে উত্তর হচ্ছে আমি তাদের সাহায্য করতাম। আমি তাদের সাহায্য করতাম, বাক্য হয়ে গেছে। এবার আমাকে বাক্য থেকে সাবজেক্ট নিয়ে আসতে হবে। কে সাহায্য করতো? আমি। সাবজেক্ট লেখার পরেই, আমি এটা রিপিট করতেছি, সাবজেক্ট লেখার ঠিক পরেই আমি দেখব আমার বাংলা বাক্যে যে ভার্বের শেষে কি উচ্চারণ হয়েছে। দেখো তো এই বাক্যে আমি কি সাউন্ড উচ্চারণ করছি? আমি তাদের সাহায্য করতাম, তাম উচ্চারণ করছি আমি। এখানে মোডালের যে শীটটা তোমাদের আমি দিলাম, দেখো আমাদের কই লিখছি কিনা এটা আমি, উড। আচ্ছা উড, উডটা মনে হয় লেখা হয় নাই, উড, উড, তাম, তো, তেন উচ্চারণ হলে উড ব্যবহার করতে হয়। ঠিক আছে, তাহলে আমি কি করতাম? আমি তাদের সাহায্য করতাম, তাম উচ্চারণ হলেই আসবে উড। মোডাল অক্সিলারি বসাই ফেলছি, মোডাল অক্সিলারি ঠিক পরেই আমি বসাই দেব মেন ভার্ব। আমি তাদের কি করতাম? সাহায্য করতাম। তাহলে সাহায্য করা ইংরেজি কি? ভার্ব ওয়ান। এখন কথা হচ্ছে স্যার এখানে আপনি ভি ওয়ান দিলেন কেন স্যার? ওর তো পাস্ট টেন্স, ওর তো পাস্ট, তো পাস্ট টেন্স ভি টু হওয়ার কথা, আপনি ভি ওয়ান দিলেন কেন? এইটাই তো আমি তোমাদের বুঝাইলাম কেন ভি ওয়ান দিছি। আমার মোডাল অক্সিলারি আমি যেটা বসাবো সেটা প্রেজেন্ট হোক বা পাস্ট হোক, আমি ভি ওয়ান দিয়ে দিব। ক্যানের পরেও ভি ওয়ান, কোডের পরেও ভি ওয়ান, উইলের পরেও ভি ওয়ান, ওডের পরেও ভি ওয়ান, অর্থাৎ মোডাল যেটাই থাকুক প্রেজেন্ট বা পাস্ট ভি ওয়ান। ভি ওয়ান দিলাম, তাহলে আই উড হেল্প, আমি সাহায্য করতাম। এখন আমি অবজেক্ট বসাবো, অবজেক্ট বসানোর জন্য আমি ভার্বকে প্রশ্ন করব কাকে, কাকে সাহায্য করতাম? তাদেরকে। তো তাদেরকে ইংরেজি হচ্ছে দেম। এই পর্যন্ত আমরা সবাই ক্লিয়ার কিনা?
ফাহিম, আই উড হেল্প দেম। হ্যাঁ, তোমারও তো ঠিক আছে। তাহলে আমি এতক্ষণ পর্যন্ত যে আলোচনাটা করলাম, অর্থাৎ কন্ডিশনাল সেন্টেন্স ধাপে ধাপে আমরা কিভাবে শিখবো স্ট্রাকচার ছাড়া, আজীবন মনে থাকবে। জাস্ট ট্রাস্ট মি, যেটা বললাম সেটা করো। প্রথমে আমি কি করলাম, আমি দেখলাম কোন অংশটা লিখতে হবে। আমাকে কি শর্তমূলক অংশটা লিখতে হবে নাকি স্বাভাবিক অংশ? আমি দেখলাম ইফযুক্ত অংশটা দেওয়া আছে, তাহলে আমাকে পরের অংশ লিখতে হবে। পরের অংশটা যখন আমি লিখতে যাব, এটার জন্য আমাকে তো বাক্য তৈরি করতে হবে। সে বাক্য তৈরি করার জন্য আমাকে আগের অংশটা কোন কন্ডিশন সেটা জানতে হলো। আমি কন্ডিশন বের করলাম। তারপর আমি কন্ডিশন অনুসারে ওই যে পরের অংশে, স্বাভাবিক অংশে কি লিখবো এইটা বের করতে পারতেছি না। তার জন্য আমি কি করলাম, আগের অংশকে প্রশ্ন করলাম। আগের অংশকে প্রশ্ন করার বিষয়ে আমি যেটা শিখলাম, যদি আমার আগের অংশ হয় ফার্স্ট কন্ডিশন যদি হয়, তাহলে আমি প্রশ্ন করব কি করব, কি করবে, কি করবেন। ঠিক আছে, প্রশ্ন করে দিব। তো প্রশ্ন করার পর আমি যে বাক্যটা পেয়ে যাব। এখন কথা হচ্ছে স্যার প্রশ্ন কোনটা দিয়ে করব? তুমি দ্বিতীয় অংশটা লেখার জন্য সাবজেক্ট যেটা নিবা সেই সাবজেক্টের পার্সনের উপর নির্ভর করবে। ফার্স্ট কন্ডিশনের ক্ষেত্রে তুমি যে অংশটা লিখবা সেটা যদি সাবজেক্ট হয় ফার্স্ট পারসন, তাহলে তুমি প্রশ্ন করবা আমি কি করব। যদি হয় সেকেন্ড পারসন, তাহলে তুমি প্রশ্ন করবা তুমি কি করবে। যদি হয় থার্ড পারসন, তাহলে প্রশ্ন করবা সে কি করবে। ওকে, এইবার যদি হয় স্যার সেকেন্ড কন্ডিশন হয়, তাহলে আমার হাতে অপশন আছে কি করতাম, কি করতে, কি করতেন, অথবা কি করতে পারতাম, কি করতে পারতে, কি করতে পারতেন। ঠিক আছে, প্রশ্ন করার পর আমি বাংলা বাক্যটা পেয়ে যাব। এখন এখন আমি তোমাদের শিখাইলাম যে বাংলা বাক্যটা পাওয়ার পরে স্যার কি করব। আমি বাংলা বাক্যটা পাওয়ার পরে স্যার আমি কি করব, বাংলা বাক্যে থেকে আমি সাবজেক্টটা প্রথমে বসাই নিব। সাবজেক্ট বসানোর পরেই আমি মোডালটা নিয়ে আসবো। মোডাল অক্সিলারি মানে হচ্ছে সাবজেক্টের পরে আমাকে উইল, ওড, মে, মাইট, ক্যান, কুড এগুলো বসাইতে হবে। স্যার আমি তো জানি না কখন কোনটা ব্যবহার করতে হবে। এই জন্যই তো আমি যে শীটটা দিলাম ওইখান থেকে মুখস্থ করবা মোডালের ব্যবহার। তুমি যে বাংলা বাক্যটা তৈরি করবা তার শেষে যদি উচ্চারণ হয় পারি, পারো, পারে, পারেন, তাহলে সাবজেক্টে পরে দিতে হবে ক্যান। তুমি যে বাক্যটা তৈরি করছো সেখানে ভার্বের শেষে যদি উচ্চারিত হয় বে, বো, বেন, তাহলে তোমাকে মোডাল হিসেবে আনতে হবে উইল। যদি তুমি উচ্চারণ করো বাক্যের শেষে তাম, তো, তে, তেন, যেমন আমি তাকে সাহায্য করতাম, তাম উচ্চারণ হয়েছে, তাহলে উড আসবে। আবার আমি যদি বলতাম আমি তাকে সাহায্য করতে পারতাম, পারতাম উচ্চারণ করলে পারতাম, পারতো, পারতেন, তাহলে কুড। আর যদি আমি উচিত উচ্চারণ করি তাহলে শুড। আমি যদি বলি করতে হবে, যেমন ইফ ইউ ওয়ান্ট টু মেক এ গুড রেজাল্ট, তুমি যদি ভালো রেজাল্ট করতে চাও কি করতে হবে, তোমাকে ভালোভাবে পড়াশোনা করতে হবে। এই যে করতে হবে যদি উচ্চারণ করি তাহলে মাস্ট ব্যবহার করতে হবে মোডাল হিসেবে। তারপর মোডাল বসানোর ঠিক পরেই আমি যে ভার্বটা পাইছি বাক্যে সে ভার্বের ওয়ানটা বসাই দিব। ভার্ব ওয়ান বসানোর পর সে ভার্বকে আমি প্রশ্ন করব কাকে বা কি, তাহলে অবজেক্টটা পেয়ে যাব। তারপরে যদি কিছু থাকে তাহলে সেটা এক্সটেনশন, প্রশ্ন করব কোথায়, কখন, কিভাবে, উত্তরটা পেয়ে যাব। তো এইভাবে শুরু থেকে শেষ পর্যন্ত যেভাবে বুঝাইলাম, তোমরা যারা লাইভে এখনো আসো, তোমরা কি কন্ডিশনাল সেন্টেন্সের পুরোটা খুব ভালোভাবে বুঝতে পারছো? একদম ইন ডিটেইল সবকিছু কি বুঝতে পারছো তোমরা? একটু আমাকে জানাও তো সব বুঝছি কিনা, সব কি বুঝছি কিনা একটু আমাকে জানাও তো তোমরা এটা। ইয়েস স্যার, অলমোস্ট ওকে, থ্যাংক ইউ। বাকিরা একটু জানাও। ওকে, বাকিরা একটু বলো। মারো মোটামুটি, কেন কোথায় বুঝো নাই? বাকিরা একটু বলো বুঝছো কিনা। ওকে, এখন যদি বুঝে থাকো তাহলে এই বাক্যটা আমরা ধাপে ধাপে সমাধান করব, লিখব। ওকে, তাহলে ইফ ইউ রেসপেক্ট মি, এটার বাংলা কি? সরি, তার আগে তুমি এটা কন্ডিশনটা শনাক্ত করো তো। এটা কোন কন্ডিশন? এটা হচ্ছে আমাদের, যেহেতু স্যার আপনি তো বললেন ভার্বের ওয়ান থাকলে সেটা ফার্স্ট কন্ডিশন, আমরা তো স্যার চিনে ফেলছি এটা তো ভার্ব ওয়ান। তো এটা যেহেতু স্যার ভার্ব ওয়ান, সুতরাং আপনি তো এটা ফার্স্ট কন্ডিশন লিখছেন। ওকে, আমি ফার্স্ট কন্ডিশন লিখলাম। তো ফার্স্ট কন্ডিশনের ইফযুক্ত অংশ দেওয়া আছে স্যার
পরের অংশটা লিখতে হবে। আপনি তো বলছিলেন যে যদি পরের অংশটা কি লিখবো এটা যদি মাথায় না আসে স্যার, আপনি তো একটা টেকনিক দিছিলেন। আমার মাথায় স্যার আসতেছে না, কিন্তু আপনার টেকনিকটা চলেন স্যার অ্যাপ্লাই করি। আপনি তো বলছিলেন ফার্স্ট কন্ডিশনের ইফযুক্ত অংশ থাকলে প্রশ্ন করতে হবে কি করব, কি করবে, কি করবেন, এবং কোন প্রশ্নটা করব স্যার। এটা যখন আমি কনফিউজড ছিলাম তখন তো আপনি বলছিলেন আমি যে সাবজেক্টটা নিব ওই সাবজেক্টের পার্সন যদি ফার্স্ট পার্সন হয় তাহলে প্রশ্ন করব আমি কি করব, যদি সেকেন্ড পার্সন হয় তুমি কি করবে, যদি থার্ড পার্সন হয় সে কি করবে। ওকে, তাহলে স্যার এখন কথা হচ্ছে যে তুমি যদি আমাকে সম্মান করো, তাহলে স্যার আমি যে বাক্যটা তৈরি করছি না এটা তো সাবজেক্ট স্যার, আমি আই দিয়ে ফেলছি, তাহলে আই তো ফার্স্ট পার্সন। তো ফার্স্ট পার্সন সাবজেক্ট নিয়ে যদি তুমি পরের বাক্যটা শুরু করো তাহলে তোমাকে আগের অংশকে প্রশ্ন করতে হবে আমি কি করব। তাহলে প্রশ্ন করো, তুমি যদি আমাকে সম্মান করো আমি কি করব, আমিও তোমাকে সম্মান করব। তুমি যদি আমাকে সম্মান করো আমি তোমাকে সম্মান করব। তাহলে তাহলে আমি তো বলছিলাম ওই যে খেয়াল করো একটু, বাক্যটা পরিপূর্ণভাবে পাওয়ার পরে আমরা কি করব, ওই বাক্যে সাবজেক্ট বসাই দিব। এই যে সাবজেক্ট বসাই দিছি, সাবজেক্ট বসানোর ঠিক পরেই আমি বসাবো মোডাল অক্সিলারি ভার্ব। মোডাল অক্সিলারি ভার্বের জন্য কি বলছিলাম, আমি যে বাংলা বাক্যটা সাজাইছি স্যার, আপনি বলছিলেন আমি যে বাংলা বাক্যটা সাজাবো সে বাংলা বাক্যে ভার্বের শেষে কি কি উচ্চারণ হবে সেটার উপর ভিত্তি করে মোডাল আসবে। আপনি বলছিলেন যে যদি ভার্বের শেষে বো বে বেন উচ্চারিত হয় তাহলে স্যার উইল ব্যবহার করতে হয়। আমি তো বাক্যটা সাজাইছি আমি তোমাকে সম্মান করব, সম্মান করা হচ্ছে ভার্ব, তাহলে লাস্টটা হচ্ছে বো, তার জন্য আমি নিয়ে আসলাম উইল। এখন উইলের পরে কি লিখবো, স্যার আপনি তো বলছিলেন মোডালের পরে ভার্বের ওয়ান বসাইতে, তাহলে আমি তোমাকে সম্মান করব এখানে ভার্ব কোনটা, সম্মান করা, আর আমরা জানি সম্মান করা মানে হচ্ছে রেসপেক্ট। তাহলে ভার্বও বসানো হয়ে গেল স্যার। ভার্বের পরে যেন কি বসে, স্যার আপনি তো বলছিলেন অবজেক্ট বসে। অবজেক্ট স্যার কিভাবে যেন পাবো, আমি তো চিনি না অবজেক্ট। তখন আমি কি করলাম, ভার্বকে প্রশ্ন করে দিলাম কাকে বা কি। তাহলে আই উইল রেসপেক্ট, আমি সম্মান করব কাকে, তোমাকে, তাহলে তোমাকে ইংরেজি হচ্ছে ইউ। উত্তরটা হয়ে গেল। ইফ ইউ রেসপেক্ট মি ফাহিম ইউ উইল বি অনেস্ট উইথ মি। ওকে, আই উইল বি অনেস্ট উইথ ইউ, এটা হবে ফাহিম, একটু ঘুরাই দাও। ওকে, বুঝতে পারছি কিনা, বুঝতে পারছি কিনা এটা। অর্থাৎ আমাদের যদি ফার্স্ট কন্ডিশনালের ইফযুক্ত অংশ দেওয়া থাকে পরের অংশটা আমরা লিখতে পারবো কিনা, যদি মনে হয় লিখতে পারবো তাহলে তোমরা এটা একটু সমাধান করবা। আমি এখানে কিছুই বলবো না, পুরোটাই তোমাদের সমাধান করতে হবে, আমি কিচ্ছুই বলবো না। এটা যেমন ইফ ইউ ওয়েস্ট ইউর টাইম, ওকে, এইটা হচ্ছে আমাদের দেওয়া আছে। এই কন্ডিশনটা তোমাদের সুন্দর করে আনসার করতে হবে যদি বুঝে থাকো। আমি এখন কিচ্ছু বলবো না, কোনো ক্লু দিব না, তোমরা নিজেরা বুঝে বুঝে এটা লিখবা। তোমরা নিজেরা এটা বুঝে বুঝে ধাপে ধাপে উত্তরটা লেখো, দেখি পারো। ওকে, যাদের মনে হয় উত্তরটা লিখতে পারবা তারা উত্তরটা লিখে ফেলো, যারা লিখতে পারবা তারা উত্তরটা লিখে ফেলো। কন্ডিশনাল সেন্টেন্স যারা বুঝতে পারছো, দাবি করতেছো আজকে ক্লাসে, তারা ঝটপট এই উত্তরটা লিখে ফেলো। ইফ ইউ ওয়েস্ট ইউর টাইম, এখন আমি একটা ক্লু দিচ্ছি, যদি বাক্যটা নেগেটিভ হয়, নাবোধক হয়, তাহলে কিন্তু কি করতে হবে, মোডাল অক্সিলারি এর সাথে নট যুক্ত কইরা তারপরে আমাদের ভি ওয়ানটা দিতে হবে, এটাই পার্থক্য, আর কোনো পার্থক্য নাই। ইফ ইউ ওয়েস্ট ইউর টাইম, সোহাগ তুমি কি লিখতে চাইছো আবার ট্রাই করো, আগে তুমি কি লিখবা ওই বাক্যটা বের করো। ইফ ইউ ওয়েস্ট ইউর টাইম, ওয়েস্ট মানে অপচয় করা, ইউ উইল ফেইল ইন লাইফ। ওকে, ঠিক আছে ফাহিম, থ্যাংক ইউ। ইউ উইল ফেইল ইন লাইফ, হ্যাঁ ওকে ওকে। বাকি যারা আছো তারা একটু কমেন্ট করো, উত্তরটা লেখো তারা, বাকি যারা আছো। ইউ উইল লস্ট ইউর গুড রেজাল্ট। আফরোজা তুমি একটু বাক্যটা সহজ করে লেখো, আমি বারবার তোমাদের বলছি তোমরা সহজ বাক্য লেখা ট্রাই করবা। ইউ ক্যান পাস দ্য এক্সাম, জুনাইদ
ইফ ইউ ওয়েস্ট ইউর টাইম, যদি তুমি তোমার সময় নষ্ট করো, তুমি পরীক্ষায় পাশ করতে পারবা নাকি পরীক্ষায় পাশ করতে পারবে না, বা পরীক্ষায় পাশ করতে পারো না। ক্যান নট হবে জোনায়েদ, ঠিক করো। আফরোজা তুমি যেটা লিখছো এটা একটু সহজ করে লেখো তো। তুমি লিখছো ইউ উইল লস্ট ইউর গুড রেজাল্ট। লস্ট তো ভার্ব ওয়ান না, লস হচ্ছে ভার্ব ওয়ান। লস্ট ভি2। আফরোজা তুমি বাক্যটা আবার লেখো। তুমি যদি তোমার সময় অপচয় করো, তুমি যদি সময় অপচয় করো, প্রশ্ন করো। ফার্স্ট কন্ডিশন যেহেতু, তাহলে প্রশ্ন করব কি করবে। যেহেতু আমার এখানে আমাদের সেকেন্ড পার্সন সাবজেক্ট, তুমি প্রশ্ন করবা কি করবে। কিন্তু কথা হচ্ছে স্যার এটা তো নেগেটিভ মনে হচ্ছে, তাহলে তুমি কি করতে পারবে না। তুমি যদি সময় অপচয় করো তাহলে তুমি কি করতে পারবে না, তুমি জীবন উন্নতি করতে পারবে না, তুমি পরীক্ষায় পাশ করতে পারবে না। হ্যাঁ লুবনা, ইউ ক্যান নট পাস ইন দ্য এক্সাম, ঠিক আছে, ইউ ক্যান নট পাস দ্য এক্সাম। হ্যাঁ জোনাইদ এবার ঠিক আছে। অথবা আমরা বলতে পারি ইউ ক্যান নট লিড আ হ্যাপি লাইফ। ওকে, বলা যায় ইউ উইল নট সাকসেস। এই যে বিথি, সাকসেস কেন, সাকসেস কেন, হোয়াই সাকসেস। আমি এটা গত ক্লাসে বলে আসছি, তোমরা কেউ সাকসেস সফল অর্থে এই সাকসেসটা ব্যবহার করবে না। সাকসেস তো একটা নাউন। তুমি যদি এটা লিখতে চাও তাহলে তোমাকে লিখতে হবে সাকসিড, সাকসিড লিখতে হবে। ইউ উইল নট মেক এ গুড রেজাল্ট, গুড মারুফ, ঠিক আছে এবার ঠিক আছে। ইউ ক্যান নট সাকসিড, গুড ইমরান, এবার ঠিক আছে, গুড। ওকে, তারপর বাকিরা যারা এখনো উত্তর লেখো নাই তারা ট্রাই করো। বাকিরা যারা এখন উত্তর লেখো নাই, ইউ উইল ফেল ইন দ্য এক্সাম। ওকে, ভেরি গুড। আমার মনে হয় আমি তোমাদের শেখাইতে পারছি কিভাবে কন্ডিশনাল উত্তরটা লিখতে হবে। এইবার আমি আরেকটা প্রশ্ন দিচ্ছি তোমাদের। ইফ ইউ লার্নড ইংলিশ ওয়েল, এটা কি হবে, এটা কি আমরা লিখতে পারবো? ইফ ইউ লার্নড ইংলিশ ওয়েল, এটা কি আমরা লিখতে পারবো? ইফ ইউ লার্নড ইংলিশ ওয়েল, এটা একটু ট্রাই করো তো দেখি তোমরা এটা পারো কিনা। ইফ ইউ লার্নড ইংলিশ ওয়েল, আমি ধাপগুলো বলে দিচ্ছি। প্রথমে কোন কন্ডিশন এটা শনাক্ত করো, এটা কোন কন্ডিশন, এটা চেনার জন্য ভার্বের দিকে তাকাও। ভার্ব হচ্ছে লার্নড, লার্ন হচ্ছে ভার্ব ওয়ান আর লার্নড হচ্ছে ভি2। তাহলে এটা যদি ভি2 হয় তাহলে এটা কোন কন্ডিশন? সেকেন্ড কন্ডিশন। সেকেন্ড কন্ডিশনের পরের অংশটা তুমি কিভাবে বের করবা, কিভাবে লিখবা? প্রশ্ন করতে হবে কি করতাম, কি করতে, কি করতো। প্রশ্ন কোনটা করব এটা ডিপেন্ড করবে সাবজেক্টের উপরে, তুমি যেটা লিখবা সাবজেক্ট এখানে। তো তুমি যদি ভালোভাবে ইংরেজি শিখতে, তাহলে তুমি দিয়ে তো সাবজেক্টটা শুরু হয়, বাক্যটা শুরু হবে। ওকে, ইউ কুড কমিউনিকেট উইথ পিপল ইজিলি ইন ইংলিশ, এটা দিতে হবে। ইউ উইল নট ডেভেলপ ইন দা লাইফ, আর আরফানা দাটা হবে না, ইন লাইফ হবে, দা হবে না। হ্যাঁ ফাহিম, তোমারটা ঠিক আছে। ইউ কুড কমিউনিকেট উইথ পিপল ইজিলি ইন ইংলিশ, এটা দিয়ে দিতে হবে, আমরা ইংলিশ ভাষার কথা বলছি না। তাহলে ইউ, তাহলে তুমি কি করতে পারতে, প্রশ্নটা হবে তুমি কি করতে পারতে। তুমি ইংরেজিতে কথা বলতে পারতে, তুমি ইংরেজিতে কথা বলতে পারতে। তাহলে এখন সাবজেক্টের পরে তো স্যার বলছিল মোডাল বসাইতে হবে, মোডাল কোনটা আসবে? এটার জন্য বাংলা বাক্যের ভার্বের শেষে কি উচ্চারণ হয়েছে? পারতে। আমরা তো একটু আগে বলছি পারতো, পারতাম, পারতো, পারতে, এগুলো উচ্চারণ হলে কুড ব্যবহার করা হয়। তাহলে তুমি ইংরেজিতে কথা বলতে পারতে, তাহলে পারতে উচ্চারণ হওয়ার কারণে আমরা দিলাম কুড। ওকে, তাহলে ইউ কুড, তুমি পারতে, মোডালের পরে দিতে হবে ভি1। তুমি কি করতে পারতে? ইংরেজিতে কথা বলতে পারতে, তাহলে কথা বলা এটা হচ্ছে ভার্ব, তাহলে কথা বলা ইংরেজি হচ্ছে স্পিক। ইউ কুড স্পিক, তুমি কথা বলতে পারতে, কিভাবে? ইন ইংলিশ। ওকে, ইমরান ক্যান হবে, আমরা তো উচ্চারণ করছি তুমি ইংরেজিতে কথা বলতে পারতে, বা তুমি আত্মবিশ্বাসের সাথে যোগাযোগ করতে পারতে,
তাহলে পারতাম, পারতো, পারতে, পারতেন উচ্চারণ হলে তো কুড হয়, কুড হবে। ওকে, আমার মনে হয় তোমরা বুঝতে পারছো। আর আমার এখানে আজকে প্রচুর সমস্যা করতেছে নেটে, একটু পর পরে ডিসকানেক্টেড হয়ে যাচ্ছে আমি। আমার মনে হয় আমি ক্লাসটা আজকে এখানেই শেষ করব। তোমরা আশা করতেছি আর একটু সময় দিবা, ওই ক্লাসে হচ্ছে কন্ডিশনাল সহ বাকি যে নিয়মগুলো আছে সবগুলো শেষ করে দিব। নাফিসা, ইউ ক্যান গুড রেজাল্ট, ইউ এবং ক্যান পর্যন্ত ঠিক আছে, ক্যানের পরে যে মেইন ভার্ব দিতে হয় সেই মেইন ভার্বটা কই? ইমরান, ক্যানের জায়গায় কুড হবে। আর নাফিসা, ক্যানের পরে তুমি ভার্ব দাও না, আমি তো বলছি মোডালের ঠিক পরে মেইন ভার্ব দিতে হবে। ইউ ক্যান গুড রেজাল্ট, তুমি হয়তো বা বলতে চাচ্ছিলা তুমি ভালো রেজাল্ট তৈরি করতে পারতে, তাহলে ক্যান হবে মূলত। তাহলে ক্যানের জায়গায় আমরা দিব হচ্ছে কুড, তুমি ক্যান দিছো, তাহলে কুড। আর রেজাল্ট করা ইংরেজি গতকালই বলছিলাম, রেজাল্ট করা ইংরেজি হচ্ছে মেইকে গুড রেজাল্ট। এবং আমি বলছিলাম তোমরা এই বাক্যটা লিখবা না, তোমরা লিখবা হচ্ছে, আমি এটা লিখতে পারি, ইউ কুড পাস দা এক্সাম। তোমরা ওই যে রেজাল্ট করতে পারে এটা না লিখে এটা লিখবা ইউ কুড পাস দ্য এক্সাম, এটা সহজ হবে। ইউ কুড কমিউনিকেট কনফিডেন্টলি, হ্যাঁ এবার ঠিক আছে। ওকে, তো আজকে ক্লাসটা শেষ করতেছি আমি এখানেই, কারণ হচ্ছে আমার এখানে প্রচুর সমস্যা করতেছে, নেটওয়ার্কে খুব প্রবলেম হচ্ছে। আমি পরবর্তী ক্লাস কখন নিব, আগামীকাল অবশ্যই ক্লাস হবে, কখন নিব সেটা আমি তোমাদের জানাই দিব পেজে বা আমাদের আইডিতে জানাই দিব। তবে আমি শেষ করার আগে তোমাদের কাছ থেকে এতটুকু শুনতে চাচ্ছি, যারা তোমরা ক্লাস করলা, আমি যেভাবে তোমাদের ধরে ধরে শিখাইলাম, এখন কি কন্ডিশনাল সেন্টেন্স সম্পর্কে ভয়টা কেটে গেছে? আমরা কি কন্ডিশনাল সেন্টেন্সে উত্তর করার সাহসটা এখন করতে পারবো? একটু বলো তো আমাকে, জাস্ট একটু বলো। আমাদের কিন্তু হচ্ছে আনলেসটা বাকি আছে, যদি ইফ বুঝো আনলেস কোনো ব্যাপারই না। ওকে, একটু সবাই একটু বলো আমাকে যে কনফিডেন্টলি আমরা এখন থেকে এটা উত্তর করতে পারবো কিনা। ওয়ালাইকুম আসসালাম। ওকে লুবনা, থ্যাংক ইউ। আচ্ছা, বাকিরা কমেন্টে উত্তর জানিয়ে দিও। কালকে কখন ক্লাস হবে এটা আমি জানিয়ে দিব। আজকের মতো ক্লাস এখানে শেষ করতেছি, সবাই ভালো থেকো। ইনশাল্লাহ আগামীকাল দেখা হবে সবার সাথে। আগামীকাল আমি এমবি কিনে নিব, যাতে ওয়াইফাই চলে গেলে প্রবলেম না হয়। সুতরাং আগামীকাল আমরা খুব ভালোভাবে ক্লাসটা করতে পারবো আশা করি। তোমরা আজকে যারা জয়েন করছিলা আগামী ক্লাসেও আসো, ইনশাল্লাহ কন্ডিশনালও শেষ করব, বাকি নিয়মগুলোও শেষ করে দেবো ইনশাল্লাহ। ঠিক আছে, খুদা হাফেজ, সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।